ZX8596। খোঁজ নিয়ে দেখো গাড়িটা কার নামে রয়েছে, পালিয়ে যাবে কোথায়। এই গাড়িটা সিআইডি গ্যারেজে নিয়ে যাই, জানা তো যাক ওর মধ্যে কি আছে যার জন্য রাজুর উপর হামলা হয়েছে। ঠিক আছে। স্যার এই গাড়িকে নিয়ে গেল। রাজু বাবু, আপনি ঠিক আছেন তো? আপনার গাড়ি কোথায় গেল? ও নিয়ে গেছে। কে নিয়ে গেল? আমি জানি না। ও কে ছিল, এলো, আমি আটকালাম, কিন্তু ও জোর করে গাড়ি নিয়ে এদিকে চলে গেল। যে কোনো ভাবেই হোক ওই গাড়িটাকে খুঁজতেই হবে। যদি এদিকেই যায় তাহলে খুব একটা দূরে যেতে পারেনি, তাড়া করে ধরে নেবো ওকে। ঠিক আছে, লোকাল পুলিশকে ইনফর্ম করে দাও, চেকপোস্টগুলোকে অ্যালার্ট করো, ওরা যেন পালিয়ে যেতে না পারে। শহরের আউটার এরিয়া এটা, সামনে চেকপোস্ট আছে, আমার মনে হচ্ছে এদিক দিয়েও যাবে না, আমরা আগে থেকে বাঁদিকে নিয়ে নিচ্ছি। ওকে, ওই তো গাড়িটা। বাইরে আয়, বাইরে আয়। এক্সকিউজ মি, হ্যালো, আমার নাম শেখর, নার্কোটিক ডিভিশন। আর এই গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছিলাম না আমি, এই গাড়িতে কোকেন লোকানো আছে, তাই নিয়ে যাচ্ছিলাম আমি। ওই পাঁচটার মধ্যে পাইনি, সেই জন্য এই গাড়িটার পিছনে পড়েছিল। তুমি এত শিওর হয়ে কি করে বলছো যে এই গাড়ির মধ্যে কোকেন আছে? হ্যাঁ, এই দেখুন, বিখ্যাত ড্রাগলার টনি, আমরা কয়েক বছর ধরে একে ফলো করছি। ভি কার ডিলারের মালিক নরেশ, মানে রাকেশের বাবা, আর টনি, দুজনের একসাথে কারবার। খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর স্যার, কয়েক বছর আগে পর্যন্ত নরেশ খুব ছোটখাটো একটা অটোমোবাইলের ব্যবসা করতো। ও ব্যাংক্রাফ্টে হয়ে গেছিল, ওর ব্যবসা বন্ধ হতে চলেছিল, কিন্তু হঠাৎই এক রহস্যময় লোক ওর ব্যবসায় টাকা ইনভেস্ট করে, আর ও রাতারাতি ও বড় কার ডিলার তৈরি হয়ে যায়, আর বিখ্যাত। আর এই বিজনেসে ইনভেস্ট করার লোকটা হলো এই টনি। ঠিক তাই। তাছাড়া টনির সঙ্গে সঙ্গে আরেকজন ড্রাগ মাফিয়াও আছে যে অ্যাব্রড থেকে ইন্ডিয়ায় ড্রাগ সাপ্লাই করে। কে সে, তার ব্যাপারে জানতে পারলেন কিছু? ওটাই তো আমরা ইনভেস্টিগেশন করছিলাম স্যার, খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম ওনার, কিন্তু নরেশের মৃত্যু হয়ে গেল। তবে টনি এর মধ্যে 25 কিলো কোকেন সাপ্লাই করেছে। আর সেই কোকেন এই গাড়ির মধ্যেই রয়েছে। এক্স্যাক্টলি। নরেশের মেন বিজনেস হলো কার বেচার নাম করে এই ড্রাগসের ছিল। ঠিক তাই। এই জন্য নরেশ পুরনো গাড়িকে নতুন করে রং করে ওতে ড্রাগ ভরে লোক দেখানো অ্যাকশন করতো। খুব সহজেই ড্রাগসের সাপ্লাইও হয়ে যেত, আর কেউ সন্দেহ করতে পারতো না। রক্সানার আগেই নরেশের মৃত্যু হয়, আর ওনার ছেলে এই গাড়িটা কাউকে বিক্রি করে দেয়, এটা না জেনে যে ওই গাড়ির মধ্যে ড্রাগস রয়েছে। সেই জন্য টনি ওই গাড়িটা চুরি করছিল, যাতে ড্রাগস রিকভার করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক গাড়ির মধ্যে কোথায় ড্রাগস লুকোনো আছে। স্যার ড্রাগস কোথাও দেখতে তো পাচ্ছি না। মনে হচ্ছে পুরো গাড়িটাকেই খুলতে হবে। স্যার ড্রাগস এখানে তো কোথাও নেই। হতে পারে ওই পাঁচটা গাড়ির মধ্যে রয়েছে, কিন্তু ওগুলো তো পাওয়া যাচ্ছে না। এর মতো হতে পারে যে গাড়ি থেকে ড্রাগ বার করে নেওয়া হয়েছে আর তারপর গাড়িকে ভ্যানিশ করা হয়েছে। আমি এক কাজ করি, আমার কিছু ইনফরমার্স আছে, সেখানে ওদেরকে ট্যাপ করার চেষ্টা করি, আর যেই কিছু পাবো আমি আপনাদের ইনফর্ম করে দেবো। ওকে, থ্যাংক ইউ। ইনফর্মার তো এই জায়গার কথাই বলেছিল। হ্যাঁ বলুন। আমি এখানে কিছু
পেয়েছি, আপনারা তাড়াতাড়ি এখানে চলে আসুন আর সঙ্গে করে ডক্টর শালুঙ্কাকেও নিয়ে আসবেন, আর ওনাকে বলবেন যে পোর্টেবল করোসিভ কেমিক্যাল ডিটেক্টরটাকেও নিয়ে আসতে। কি হয়েছে, কিছু পেয়েছেন আপনি? আপনারা প্লিজ তাড়াতাড়ি চলে আসুন এখানে, একবার এলেই আমি আপনাদের সব এক্সপ্লেন করে দেবো, প্লিজ। থ্যাংক ইউ। স্যার গাড়ি তো এখানেই রয়েছে, শেখরকে কোথাও দেখতে পাচ্ছি না। ভিতরে গিয়ে দেখি। অভিজিৎ, তুমি এখানে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছ না? হ্যাঁ স্যার, একটা কেমন গন্ধ পাচ্ছি, একটু ঝাঁঝালো টাইপ। এইখান থেকেই আসছে, এই যে জলটা পড়ে আছে না, এইখান থেকেই। কিন্তু স্যার এখানে হচ্ছিলটা কি? স্যার একবার উপরে তাকিয়ে দেখুন, হয়তো হয়তো এই জল এখান থেকে এসেছে। রবি, ভুল করে হয়তো হাত লাগিও না। আমার মনে হচ্ছে না যে এটা শুধুমাত্র জল। যেরকম গন্ধ পাচ্ছি আমার মনে হচ্ছে এতে কিছু আছে। কেমিক্যাল ডিটেক্টর দিয়ে এটাকে চেক করতে হবে। উনিও আমাকে বলেছিলেন যে কেমিক্যাল ডিটেক্টর নিয়ে আসতে। এক মিনিট, আমি আসছি। অদ্ভুত ব্যাপার, বুঝতে পারছি না ও গেল কোথায়, কি বলতে চেয়েছিল। পুরবি একটু সরো দেখি। অভিজিৎ, আমার সন্দেহ একদম ঠিক ছিল। এটা শুধুমাত্র জল নয়, এটাতে খুবই পাওয়ারফুল আর সাংঘাতিক কেমিক্যাল মেশানো আছে, যা মুহূর্তের মধ্যে যে কোনো জিনিসকে গলিয়ে দিতে পারে। কিন্তু স্যার, আমরা তো কেমিক্যালের উপরে দাঁড়িয়ে আছি, আমাদের তো কিছুই হয়নি, জুতো একদম ঠিক আছে। অভিজিৎ, কপাল ভালো, কেমিক্যালটা এখনো কাজ করছে না, কম মাত্রায় আছে, তাই আমরা বেঁচে গেছি। অভিজিৎ, এই যে জলটা না, এই জলটা এখানে এই জন্য এসেছে যে এখানে ধোয়া হয়েছিল কেমিক্যালটাকে। কেমিক্যালটা এখানে কেন ইউজ করা হয়েছিল, কি হয়েছিল কি এখানে? স্যার স্যার এই দেখুন। ও নো, অভিজিৎ, এটা তো কোনো মানুষের হাত। এটা কি করে বন্ধ হয়ে গেল? অভিজিৎ, দেখেছো? এই দেখো, এটা হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস, এরই সাহায্যে দরজাটা বন্ধ করা হয়েছে। কোন একটা রিমোট দিয়ে দরজাটা বন্ধ করা হয়েছে। বাইরে বের হবো কি করে? বেরোনোর তো একটাই রাস্তা ছিল। কেন, এখানে আর কোনো রাস্তা নেই? স্যার, আমরা আগে এখানে এসেছি স্যার, ভিতরে আসার এই একটাই আমরা রাস্তা। আটকে গেলাম। তোমরা তো ফেঁসে গেছো, তোমাদের সাথেও সেটাই হবে যেটা গাড়িগুলো আর শেখরের সাথে হয়েছিল। তোমরা কি করেছো ওর সঙ্গে? যে হাত তোমরা দেখেছিলে ওটা শেখরেরই ছিল। কে তুমি, কি চাইছো? দয়াকে ফোন করে বলো কি ও 6 নম্বর গাড়ি নিয়ে যেন এখানে চলে আসে। ওকে বলে দাও কোনো চালাকি না করতে, নাহলে প্রাণ চলে যাবে, কারণ এখানে সব রাস্তা বন্ধ আছে, যেটা আমার ইশারাতেই খোলে এবং বন্ধ হয়। বেশি ভাববার সময় নেই তোমাদের কাছে, এখন তুমি এবং তোমার বন্ধুদের প্রাণ তোমাদের হাতে আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ অভিজিৎ, আরে ভাই, ওই 6 নম্বর যে গাড়িটা পেয়েছো সেটা নিয়ে এক্ষুনি এখানে চলে এসো। ওই জঙ্গলের ভিতরে যে একটা ওয়্যার হাউস ছিল না? হ্যাঁ সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে ভাই, একটু আর্জেন্ট আছে। আর একটা কাজ করো, তুমি এসব কথা এসিপি স্যারকে বলো না, আর শ্রেয়াকেও বলো না, ওকে? শ্রেয়া? অভিজিৎ, হ্যালো। অভিজিৎ, তোমার কি মনে হচ্ছে তুমি খুব স্মার্ট? আমি বলেছিলাম কোনো চালাকি না করতে, তুমি শ্রেয়ার নাম কেন নিলে? আমি জানি তোমাদের টিমে কোনো শ্রেয়া নেই, এখন তোমরা সবাই মরবে। কি হয়েছে স্যার? অভিজিতের ফোন ছিল, বলছিল আমি এই গাড়ি নিয়ে ওয়্যার হাউসে যাই, যেন তাও একলা। এসিপি আর শ্রেয়াকে যেন এই কথাটা আমি না বলি। শ্রেয়া?
অভিজিৎ স্যার শ্রেয়ার নাম কেন বললো? ও তো সিআইডির জন্য আর কাজও করছে না। মনে হচ্ছে অভিজিৎ কোনো প্রবলেমে আছে। আমাদের জন্য কোনো ওয়ার্নিং, বিপদের কোড এটা। চলো। ঈশ্বর এসো, পেছনে পেছনে। স্যার পিছনে সরে পেছনে। আসুন। অভিজিৎ, ফরেন্সিক কিট। স্যার এখান থেকে বের হতে হবে। যদি এখানে থেকে যাই তাহলে আমাদের অবস্থাও ফরেন্সিক কিটের মতো হবে। কিন্তু কিভাবে? মাটিতে কেমিক্যাল রয়েছে, হ্যাঁ কিন্তু দেওয়ালে নয়। আমরা দেওয়াল দিয়ে বের হব, দেওয়াল দিয়ে? ঝুলে। ঝুলে? স্যার আর কোনো উপায় নেই পুরবি, হ্যাঁ স্যার। তুমি এদিক দিয়ে যাও, আমি স্যারকে ওই দিক থেকে নিয়ে যাচ্ছি। স্যার অভিজিৎ, গাড়ি এখানেই আছে। স্যার এটা তো লক। ভেতরে যাওয়ার কোনো না কোনো রাস্তা আছে পঙ্কজ, এসো। স্যার সামলে। অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ স্যার, পুরবি। অভিজিৎ, আওয়াজ শুনতে পাচ্ছ? স্যার আমার মনে হচ্ছে ওরা কিছু শুনতে পাচ্ছে না। এই জায়গাটা কোথায়? স্যার 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 অভিজিৎ, অভিজিৎ তোমরা যাও, আমাকে ছেড়ে দাও। স্যার ছাড়বেন, আমি আসছি আসছি আমি। না না না, আমাকে নিয়ে ভেবো না, তোমরা যাও। স্যার না। ও স্যার 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 হাত ছাড়বেন না স্যার। স্যার স্যার সালুকে স্যার।
দেখো আশেপাশে কিছু আছে কিনা, তাড়াতাড়ি। পঙ্কজ, দরজা খুলে গেছে। স্যার, হাত। ডক্টর সামুকে, স্যার ভালো আছে? এটা কি করে হয়ে গেল ভাই? এখানে তো কেমিক্যাল ছিল। স্যার আমরা বুঝতে পারিনি স্যার, অনেকগুলো নব ছিল, সবগুলো ঘুরিয়ে দিয়েছি। হতে পারে সেই কারণে ওটা বন্ধ হয়ে গেছে আর জল আসা শুরু করেছে। এটাই ঘটেছে। তুমি যেটা করেছো, ওই যে কেমিক্যালের নবটা বন্ধ করে দিয়েছো, ওয়াটার নবটা খুলে দিয়েছো। জল যেই পড়েছে কেমিক্যালও ধুয়ে গেছে এখান থেকে। থ্যাংক গড আমার হাতটা ভালো আছে। থ্যাংক গড স্যার, আপনার হাতটা ভালো আছে, না হলে ফরেন্সিকের সমস্ত কাজ সারিকাকে করতে হতো। আরে স্যার, আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। আরে স্যার, এই, দাঁড়া। তুমি রাকেশ? তাহলে তুমি এই ড্রাগস র্যাকেটের মাস্টার মাইন্ড। দাদা, এই হলো সেই কারচোর। বাবা মারা গেছে তো ছেলে সামলে নিচ্ছে ড্রাগসের কারবার, হ্যাঁ? না স্যার, আমি তো ড্রাগসের ব্যাপারে জানতামই না। জানতে না? হ্যাঁ, তার জন্যই তুমি এত বড় ষড়যন্ত্র করেছিলে। শেখরকে তো মেরেই ফেলেছো তোমরা, আর আমাদেরও মারার চেষ্টা করেছিলে। স্যার আমি না, এ আর টনির লোকেরা করেছিল। স্যার ড্রাগসের ব্যাপারে ওই বলেছিল, আর গাড়িগুলো ওই চুরি করেছিল। তাহলে তুমি এর সাথে কিভাবে? ও আমার কাছে এসে বলেছিল যে তোর বাবা গাড়িতে 25 কিলো ড্রাগস লুকিয়ে রেখেছে। 5টা গাড়িতেই খুঁজে নিয়েছিলাম, ড্রাগস পাইনি। 6 নম্বর গাড়ি কোথায়? ও, তখনই তুমি বুঝতে পারলে যে কোটি টাকার ড্রাগস তুমি তোমার এমপ্লয়ি রাজুকে দিয়ে দিয়েছো গাড়িতে, হ্যাঁ? কোটি টাকার ড্রাগসের কথা শুনে আমার মনেও লোভ এসেছিল, আমিও এর সাথে মিলে গেছিলাম। গাড়িতে তো ড্রাগস ছিল না, আমরা তো খুঁজে দেখেছি। স্যার, ড্রাগস কারে নেই, কারটাই ড্রাগস। কি? গাড়ি ড্রাগস মানে কিভাবে? এই সাদা জিনিসটা কোকেন। এগুলো সব রাকেশের বাবা করতো? হ্যাঁ স্যার, রাকেশের বাবা কোকেনের কেমিক্যাল কম্পাউন্ড বানাতো। কোকেন হাইড্রোক্লোরাইড, ওটা দিয়ে ফ্লেক্সি গ্লাস আর ফাইবার গ্লাস বানাতো, যেটা পুরনো গাড়িকে নতুন করতে ব্যবহৃত হতো। যেমন উইন্ডস্ক্রিন, উইন্ডোজ, বাম্পার আর গার্ড, এইসব। তারপরে গাড়িগুলোকে এখানে নিয়ে আসতো, তারপরে এই কেমিক্যাল দিয়ে সেগুলোকে গলিয়ে কোকেন বার করতো। ট্রাক যেদিক থেকে ওদিকে যাচ্ছে কেউ জানতেও পারতো না। তোমাদের মতো লোক সমাজ আর দেশের শত্রু। কিছু টাকার জন্য তোমরা মৃত্যু বেচো, মৃত্যু। আইন তোমাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেবে। এটা তোমাদের মতো আরো লোকেদের জন্য শিক্ষা হবে। নিয়ে চলো এদের, এরাই বলবে ওই টনি কোথায় লুকিয়ে বসে আছে। চল। ওই
এই হাত উপরে, কেউ নড়বে না। তোদের মধ্যে অমৃত কে? আমি স্যার। তুই অমৃত? হ্যাঁ, স্যার আমাকে মারবেন না, আমি কিছু করিনি। আমি অনেকদিন আগে কাজ ছেড়ে দিয়েছি, আমি কিচ্ছু করিনি। কি বললি তুই? ওই কাজ তুই অনেকদিন আগে ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, হ্যাঁ স্যার। কি কাজ? ওই বন্দুক বানানোর? হ্যাঁ স্যার। স্যার আমি অনেকদিন আগে বন্দুক তৈরি করে বিক্রি করতাম, কিন্তু একবার দাঙ্গায় যখন আমার বাচ্চাটা মারা গেল, তখন বুঝতে পারলাম যে আমার তৈরি বন্দুক দিয়ে জানি না কত নির্দোষ লোক মরেছে। তবে থেকে আমি সেই সব কাজ ছেড়ে দিয়েছি স্যার। সত্যি বলছিস? আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি স্যার। এই মহিলা এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল স্যার, এসেছিল কি করতে এসেছিল? বন্দুক কেনার জন্য, কিন্তু আমি ওকে বন্দুক দিইনি। আমি আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি, আমি ওকে বন্দুক দিইনি স্যার। আচ্ছা, স্যার এই কথাটা তো এখানে এসেই থেমে গেল। সেটাই তো। যদি কমলাকেও বন্দুক না দিয়ে থাকে, তাহলে ও বন্দুকটা পেল কোথায়? কোথায় ওরা দুজন? বলো আমাকে, উত্তর দাও নয়তো গুলি করে দেব। উত্তর দাও, কোথায় ওরা, নয়তো আমি গুলি করে দেব। উত্তর দাও। স্যার আপনি ঠিক আছেন তো? ইয়া, আপনি বলতে চাইছেন এই মহিলা আপনার দিকে বন্দুক তাক করেছিল, আর যেই এই মহিলা ট্রিগারটা চাপলেন, গান ব্লাস্ট করলো আর ইনি মারা গেলেন, এটাই বলতে চাইছেন তো? হ্যাঁ আমি তো সেটাই বলছি। গানটা ব্লাস্ট হলো কি করে? এখন প্রশ্ন হচ্ছে যে এ আপনাকে কেন মারতে চাইছিল? আপনি জানেন এই মহিলাটিকে? না, আমি তো বললাম আমি জানি না এই মহিলা কে আর আমাকে কেন মারতে চাইছিলেন। বুঝতে পারছি না স্যার, এ এসছিল মন্ত্রীমশাইকে মারার জন্য আর নিজেই। হ্যাঁ হ্যাঁ, ওই যাই হোক, আমি তো বেঁচে গেছি। মিনিস্টারকে মারতে এসেছিল, যেই ট্রিগারে ও চাপ দেয়, হাতের মধ্যেই ওটা ফেটে যায়। সেই জন্য এর এই হাতটা আর এই মুখটা বিচ্ছিরি ভাবে পুড়ে গেছে। দেশি বন্দুক, হ্যান্ডমেড। স্যার এই দেশি বন্দুক এভাবে তো বিস্ফোরণ হয় না। হ্যাঁ, মাঝে সাঝে মিস ফায়ার হয়ে যায়, কিন্তু এইভাবে বিস্ফোরণ। এক মিনিট। স্যার, হ্যাঁ, এখানে মিডিয়াদের মধ্যে একটা ছেলে আছে যে কিছু রেকর্ড করেছে, এই দেখুন। বলো আমাকে, উত্তর দাও নয়তো গুলি করে দেব। কোথায় ওরা দুজন? উত্তর দাও, কোথায় ওরা, নয়তো আমি গুলি করে দেব। ও মাই গড। কোন দুজনের কথা বলছিলেন ইনি? আমি কি করে জানবো? আমি তো আপনাকে বললাম যে আমি তাকে চিনিই না। আমি জানি ও কোন দুজনের কথা বলছিল। এই মহিলা গত 2 মাস ধরে বিরক্ত করছে।
মাঝে মধ্যেই এখানে এসে অকারণে ঝামেলা করতো। কোথায় তোমার ওনার্স? কোথায় ওরা? যার মাথার এখানে তিল আছে, বলো আমাকে কোথায় ওরা? আর তোমাদের ওই ডক্টর আনন্দ, জিজ্ঞেস করো ওনাকে মার্চের 20 তারিখ আমি এখানে অ্যাডমিট হয়েছিলাম কিনা। ম্যাম আবার এখানে এসে কেন নাটক করছেন? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি এখানে সেরকম কোনো নার্স কাজ করে না, আর না কোনো ডক্টর আনন্দ এখানে কাজ করেন। আপনার ডেলিভারি এখানে হয়নি, আমি আপনাকে কতবার বোঝাবো? তুমি বোঝাবে আমাকে? হ্যাঁ, তুমি আমাকে বোঝাবে? এই হসপিটালে আমার স্বামী 5 লাখ টাকা জমা করেছিল যাতে আমি এখানে অ্যাডমিট হতে পারি, আর তোমরা আমার থেকে আমার বাচ্চা চুরি করে নিলে, আর মৃত বাচ্চা আমাকে দেখিয়ে বলছো সরি। হ্যাঁ ম্যাম শান্ত হন, আপনি ছাড়ুন আমাকে, প্লিজ ছাড়ুন আমাকে। আমার সেদিনই সন্দেহ হয়েছিল যখন তোমাদের ডক্টর আমাকে খালি উইং দেখিয়ে বলেছিল এটাই এই হসপিটালের নতুন উইং। বলো আমার বাচ্চা। আরে কে ওনাকে নিয়ে যাও। সিস্টার তাহলে দয়া এই মহিলা মন্ত্রীকে মারতে চাননি, ডক্টর সুদীপ আর ওদেরকে মারতে চেয়েছিল, কারণ ওনার মনে হয়েছিল যে এরা ওনার বাচ্চা চুরি করেছে। স্যার, আমি ওনাকে অনেকবার বুঝিয়েছিলাম, আমি রেকর্ডস দেখিয়েছি, নার্সদের সাথে কথা বলিয়েছি, ডক্টরদেরও দেখিয়েছি, কিন্তু উনি বিশ্বাসই করছিলেন না। কোনো তো কারণ ছিল, না হলে এভাবে কেন বলবে? জানি না স্যার। স্যার, ওই মহিলা আর ওর স্বামী এই হসপিটালে কোনোদিনই আসেনি। যদি উনি এই হসপিটালে অ্যাডমিট হতেন তাহলে 5 লাখ টাকার খরচাই হতো না। আমাদের হসপিটালে সব চার্জেস সবকিছু বড্ড রিজনেবল সবার জন্যই। আচ্ছা, হসপিটালে নতুন উইংটা কোথায়? এরকম কোনো উইং নেই এখানে। গত 10 বছর ধরে এইটাই একটা বিল্ডিং। অদ্ভুত ব্যাপার, এতগুলো ভুল ধারণা একই ব্যক্তির কি করে হতে পারে? আমি একে অনেকবার বলেছিলাম যে যাও পুলিশ স্টেশনে কমপ্লেন লেখাও, কিন্তু ও বলল তুই থাক। এখন কি করে জানবো যে এই মহিলাটি এত বড় কাণ্ড করে বসবে? যদি এই মহিলা এখানে শুধুমাত্র বাচ্চার জন্য আসেন, তাহলে ওই দুজন কোথায় এটা কেন জিজ্ঞাসা করবে? এই দ্বিতীয় জনকে তাতে কি আসে যায়? ভালোই হয়েছে এটা কোনো পলিটিক্যাল কনস্পিরেসি নয়, আপনাদের কাজটা সহজ হয়ে গেল। কাজটা সহজ হয়নি মন্ত্রীবাবু, কাজটা অনেক জটিল হয়ে গেছে। কি জানেন এই মহিলা সম্পর্কে? কোথা থেকে এসেছে, কি কারণে? শুধু আমি ওর নাম জানতাম, কমলা। রেকর্ড চেক করার সময় ওই আমাকে বলেছিল, এছাড়া আমি কিছুই জানি না। স্যার, ওই পার্সে কোনো আইডি তো কিছু ছিল না। বাসের টিকিট পেয়েছি, পিম্পড়িওয়াড়া থেকে SPJK হসপিটাল আসা যাওয়ার। পিপলিওয়াড়া? এ তো স্যার মালাডে। তাহলে অভিজিৎ, এই মহিলা ওই জায়গারই যে নামটা বলছে, মালাড। কারা আপনারা? কমলাকে খুঁজছেন কেন? ওর স্বামীর মতো ওকেও তুলে নিয়ে যাবেন নাকি? তুলে নিয়ে যাব? তার মানে? মানেটা আমি বলছি আপনাকে। ছোট, যা সবাইকে ডেকে নিয়ে আয়। ছোট, রাজু, বাপ্পু, তোরা কোথায় গেলি? তাড়াতাড়ি আমি পুলিশকে ফোন করব, আর তোমাদের দুজনকে নিয়ে। পুলিশকে ডাকার কোনো প্রয়োজন নেই, আমরা CID থেকে আসছি। আমরা কমলা আর ওর বাচ্চা সম্পর্কে জানতে এসেছি। আচ্ছা, ওর বাচ্চা হারিয়ে গেছে না? হারিয়ে গেছে? স্যার, কমলার ছেলে হারিয়ে যায়নি। আরে ওই হতভাগীর তো মৃত বাচ্চা জন্মেছিল। কি কমলা বলেনি আপনাদেরকে? না, মানে আপনি একটু আগেই বলছিলেন যে ওর স্বামী উধাও হয়ে গেছে। আচ্ছা, উনি কি উধাও হয়ে গেছেন? খুবই পোড়া কপাল স্যার কমলার। ও কিন্তু কমলা কোথায়? আপনারা ওকে জেলে পাঠাননি তো? আরে বলুন না। কমলা মারা গেছে। কি? ম্যাম, নিজেকে সামলান। ভাই, কমলার হাতে বন্দুক ছিল না, গুলির কারণেও মরেনি। ওর হাতে বোম ছিল, বোম। বোম? হ্যাঁ। স্যার, আপনি কি বলছেন? ও নিজের হাতে বন্দুক চালিয়েছে? না, আমি তোমাকে বুঝিয়ে বলছি।
দেখো আসলে কি অভিজিৎ, ওই দেশি বন্দুক ওয়ান শাটার যা থাকে না, সেগুলো একরকম ভাবে তৈরি হয় না, কারণ মানুষ হাতে ওটা বানায়, তাই না? এরা ওই স্ক্রু স্প্রিং এসব মেকানিজম ছাড়াই ওরা বানায়। যারা বানায় তাদের একটাই লক্ষ্য থাকে যে বুলেটটা এখান থেকে বেরোলো আর সামনে যে থাকলো তার গায়ে লাগলো, ব্যাস, ঠিক আছে? কিন্তু অনেক সময় এটা উল্টে যায়, অনেক সময় এগুলো হাতেই ফেটে যায়, কালী পুজোর বাজির মতো। ঠিক। হ্যাঁ, তো এটাই হয়েছে ওর সঙ্গে। দেখো দেখো আমি বলছি, এই যে দেশি বন্দুকটা দেখছো, এটা আসলে বানানোই হয়েছিল ফাটার জন্য, এক ধরনের বোম বলতে পারো। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, এর এই ব্যারেলটাকে ভালো করে দেখো, দেখো এই ব্যারেলটাকে কোনোভাবে সামনের দিকে লোহার টুকরো ঝেলে দিয়ে সিল করে দেওয়া হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ? আমি তোমায় বুঝিয়ে বলছি যে কিভাবে এটা ঘটেছিল। এইখানে দেখো, কমলা ট্রিগার টিপেছিল, গুলিটা বেরিয়েছিল, কিন্তু যেহেতু ব্যারেলটা সামনের দিকে ব্লক ছিল, গুলিটা ফিরে আসে আর ফেটে যায়। মানে গুলিটা ফেরত আসে, সেলের বারুদে ঘষা লাগে আর ওটা ফেটে যায়। এক্স্যাক্টলি এরকমটাই হয়েছে। আর দেখো এই বন্দুকের এই টুকরোগুলো, এগুলো শরীর থেকে পাওয়া গেছে। এত বড় একটা প্ল্যানিং একজন মহিলাকে মারার জন্য। আরও একটা ব্যাপার জানা গেছে অভিজিৎ, সেটা হলো এই দেশি বন্দুকটা এই ট্রিগার এরকম ভাবে ডিজাইন করা হয়েছিল যাতে এতে একটু প্রেসার পড়া মাত্রই গুলি ফায়ার হয়ে যায়। তাই ও যদি বন্দুক নাও চালাতো আর এই ট্রিগারটাকে সামান্য টাচও করত, তাহলে সেই টাচের প্রেসারে এই বন্দুকটা ব্লাস্ট হয়ে যেত, যেটা আসলে হয়েছে। মাই গড! তো কমলা ওখানে গিয়েছিল অন্য কাউকে মারার জন্য, আর ওই বেচারি জানতোই না যে নিজের মৃত্যুর অস্ত্র হাতে নিয়েও ঘুরছে। বেশ, এবার জানতে হবে কমলা ওই বন্দুকটা কিনেছিল নাকি কেউ দিয়েছিল ওকে। কমলা যখন 3 মাসের প্রেগনেন্ট ছিল তখনই এখানে এসেছিল বিরাজের সঙ্গে। ওই সোনালি আছে না, ওর পাশের ঘরে থাকতো। বিরাজ ছেলেটা খুব ভালো, কমলার খুব খেয়াল রাখতো যাতে ওর আর ওর বাচ্চার কোনো সমস্যা না হয়। কিন্তু এত কিছু করার পরেও ওই মেয়েটা। কমলার বাচ্চা মৃত প্রসব হয়েছিল? এইসব তো ও বিশ্বাসই করতে পারছিল না। কমলা বেচারি কাঁদছিল, খুব কাঁদছিল, আর কাঁদতে কাঁদতে একটাই কথা বলছিল, আমি বাচ্চার গলা শুনেছি, আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি, এমনটা হতেই পারে না। ও মানতে চাইছিল না যে ও মৃত বাচ্চা জন্ম দিয়েছে, আর মানবেই বা কি করে? মা তো। ওর সাথে আপনার কথা হয়েছিল? না, সেদিনকের পর থেকে ওরা কমলা আর বিরাজ বস্তিতে তো ওদের দেখেই নি। বাস ধরে হসপিটাল, আর হসপিটাল থেকে বস্তি, এইভাবেই চলছিল। ওই সোনালি কোথায়? হয়তো ও কিছু বলতে পারবে। ও তো বাপের বাড়ি গেছে, মায়ের কাছে। 1 মিনিট, আচ্ছা ওই কমলার স্বামী বিরাজ ও কোথায় এখন? আঙ্কেল, আমি জানি। আঙ্কেল, আঙ্কেল, বলটা দাও। গাড়ির নাম্বারটা দেখেছিলে তুমি? নাম্বার প্লেটই তো ছিল না। আচ্ছা কবে উঠিয়ে নিয়ে গেছিল বিরাজকে ওরা? 2 সপ্তাহ আগে। আচ্ছা আপনি বলছিলেন যে কমলা আর ওর স্বামী বিরাজ এরা দুজনে হসপিটালে যেত রোজ? হ্যাঁ স্যার, দুজনই যেত। অদ্ভুত ব্যাপার, উনি বলছেন যে কমলা আর ওর স্বামী রোজ হসপিটালে যেত, আর হসপিটালের লোকেরা বলছে যে ওরা জানেই না বিরাজকে। ওই ডাক্তার কি মিথ্যে কথা বলছে নাকি? স্যার, বিরাজের কিডন্যাপ হওয়া আর তারপর কমলার মার্ডার, এইসব কিছু এতটা সোজা নয় যেরকম আমাদের মনে হচ্ছে। সুধা দেবী, আপনি আমাদের কমলার বাড়িতে নিয়ে যেতে পারবেন?
কি ভেবেছিলি তুই? তুই পালিয়ে পার পেয়ে যাবি? হ্যাঁ, চল ওঠ, চল। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। হ্যাঁ দাঁড়া। এই, কোথায় যাচ্ছিস? স্যার দাঁড়া এখানে। আরে লাগেনি তো? আমি ঠিক আছি স্যার। স্যার আপনি বলুন স্যার, আপনার কি ইনফরমেশন চাই? দেশি বন্দুক বানায় এমন কাউকে চিনিস তুই? পিঁপড়িওয়াড়া বা তার আশেপাশে? হ্যাঁ স্যার, একজন লোক আছে যে আগে দেশি বন্দুক বানাতো। জানি না স্যার এখন আর বানায় কি না, কারণ অনেক দিন তো হয়ে গেছে। কিন্তু এখনো স্যার ও ওখানেই থাকে স্যার। অমৃত ভাই নাম ওর স্যার। কি বললি তুই? অমৃত ভাই? হ্যাঁ স্যার। তুই ওর ঠিকানা জানিস? হ্যাঁ স্যার, পিঁপড়িওয়াড়াতে 2য় গলিতে 3য় বাড়িটা ওর স্যার। পাবলিক টয়লেটের সামনে স্যার। এই হাত উপরে, কেউ নড়বে না। তোদের মধ্যে অমৃত কে? আমি স্যার। তুই অমৃত? হ্যাঁ স্যার আমাকে মারবেন না, আমি কিছু করিনি। আমি অনেকদিন আগে কাজ ছেড়ে দিয়েছি, আমি কিচ্ছু করিনি। কি বললি তুই? ওই কাজ তুই অনেকদিন আগে ছেড়ে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। কি কাজ? ওই বন্দুক বানানোর? হ্যাঁ স্যার। স্যার আমি অনেকদিন আগে বন্দুক তৈরি করে বিক্রি করতাম, কিন্তু একবার দাঙ্গায় যখন আমার বাচ্চাটা মারা গেল, তখন বুঝতে পারলাম যে আমার তৈরি বন্দুক দিয়ে জানি না কত নির্দোষ লোক মরেছে। তবে থেকে আমি সেই সব কাজ ছেড়ে দিয়েছি স্যার। সত্যি বলছিস? আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি স্যার। এই মহিলা এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল স্যার, এসেছিল। কি করতে এসেছিল? বন্দুক কেনার জন্য। কিন্তু আমি ওকে বন্দুক দিইনি। আমি আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি, আমি ওকে বন্দুক দিইনি স্যার। আচ্ছা, স্যার এই কথাটা তো এখানে এসেই থেমে গেল। সেটাই তো। যদি কমলাকেও বন্দুক না দিয়ে থাকে, তাহলে ও বন্দুকটা পেল কোথায়? এইটাই কমলার বাড়ি। ঠিক আছে, একটা রিকোয়েস্ট করব। যখনই সোনালি ওর বাপের বাড়ি থেকে ফিরে আসবে, আপনি প্লিজ ওকে আমাদের কাছে নিয়ে আসবেন। হয়তো কমলার ব্যাপারে ও কিছু জানে। হ্যাঁ নিয়ে আসবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তালা ওর বাচ্চার জন্য এক একটা জিনিস গুছিয়ে রেখে দিয়েছিল স্যার। ওর মনে হচ্ছিল যে ওর সন্তান বেঁচে আছে, আর ডাক্তার ওকে মিথ্যে কথা বলেছে। মার্চ ক্যালেন্ডার মার্চ মাস পর্যন্ত উল্টানো হয়েছে। মনে হচ্ছে এই 2 মাসে কেউ আসেইনি এখানে ক্যালেন্ডার উল্টানোর জন্য। মার্চের 20 তারিখ। রবি, যদি আমার ভুল না হয় তো কমলার ডেলিভারি ডেট মার্চের 20 তারিখে ছিল না? স্যার হ্যাঁ? এদিকে আসুন।